নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। সন্দীপ, সমর্পণ আর অভিষেকের রিকোয়েস্টে আমি ডিপার্টমেন্টাল প্রমোশনের এই কনস্টেবল থেকে এএসআই আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিপার্টমেন্টাল যে প্রমোশন সেটা কিন্তু কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, এই যে র্যাঙ্কটা কনস্টেবল এএসআই সাব ইন্সপেক্টর, এই যে র্যাঙ্কটার মধ্যে ডিপার্টমেন্টাল প্রমোশনটা কিভাবে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে এর আগে ভিডিও করেছিলাম। তবুও সন্দীপ, সমর্পণ আর অভিষেক আমাকে রিকোয়েস্ট করেছো, তো এইটা ভিডিওটা আরো ভালো করে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তার কারণ এইটা না বুঝতে পারলে ডিপার্টমেন্টে তোমরা কিছুই বুঝতে পারবে না ঠিকঠাক মতন করে। তো ঠিক আছে, এই ভিডিওটা ভালো করে বুঝে নাও। দেখো, ডিপার্টমেন্টে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত আমি আলোচনা করব। তাহলে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত তিনটে র্যাঙ্ক, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, তিনটে র্যাঙ্ক। এবার ডিপার্টমেন্টাল যে প্রমোশন, যদি ডিপার্টমেন্টে এএসআই প্রমোশনের নোটিফিকেশন বেরোয় তাহলে কারা ফিল আপ করবে? এএসআই প্রমোশনের নোটিফিকেশন কারা ফিল আপ করবে বা কারা উইলিংনেস জমা দেবে? তার যে বিলো র্যাঙ্ক মানে কনস্টেবল। এবার যদি ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর প্রমোশনের নোটিফিকেশন বেরোয় তাহলে কারা ফিল আপ করতে পারবে? তার যে বিলো র্যাঙ্ক, তাহলে সাব ইন্সপেক্টরের বিলো র্যাঙ্ক হচ্ছে দুটো, কনস্টেবল আর এএসআই। তাহলে সাব ইন্সপেক্টর যখন প্রমোশনের যখন নোটিফিকেশন আসবে, যখন উইলিংনেস চাইবে, তখন কনস্টেবল এবং এএসআই দুজনেই কিন্তু উইলিং প্রেয়ার করতে পারবে। এই বিষয়টাই বুঝতে হবে তোমাদেরকে। এবার আমি বিষয়টা ডিটেলসে বলছি, ভালো করে বোঝো। রাজ্য সরকার অ্যানাউন্স করলেন যে ডিপার্টমেন্টে আমি এএসআই প্রমোশন দেব। রাজ্য সরকার অ্যানাউন্স করলেন ডিপার্টমেন্টে এএসআই প্রমোশন দেব। ধরো 500 জনকে রাজ্য সরকার অ্যানাউন্স করলো 500 জনকে ডিপার্টমেন্টাল প্রমোশন দেবে। এবার ডিজি সাহেব বললেন যে এই যে 500 জনকে ডিপার্টমেন্টাল প্রমোশন দেয়া হবে, যেহেতু আমাদের পিআরবির রুলস 60-40 মানে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে 60% চান্স পাবে আর পিপিটির মাধ্যমে 40% চান্স পাবে। তাহলে এটা আমাদের ডিপার্টমেন্টের রুলস। তাহলে 500 জনের মধ্যে থেকে 60% কারা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারবে সেটা ফিক্সড হয়ে গেল, আর 500 জনের মধ্যে থেকে 40% কারা পিপিটির মাধ্যমে আসবে এটা ফিক্সড হয়ে গেল। ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে আমি বলেছি মিনিমাম চাকরির বয়স 5 বছর হতে হবে। তাহলে মিনিমাম চাকরির বয়স 5 বছর আমার যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে আমি এক্ষুনি ডিপার্টমেন্টাল এক্সামের জন্য উইলিং প্রেয়ার করতে পারবো। তাহলে আমি উইলিং প্রেয়ার করলাম, পরীক্ষা দিলাম, পাস করলাম, আমি চাকরি পাওয়ার মানে আমি কনস্টেবল হিসাবে চাকরি পেয়েছি। 5 বছর পরে আমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আমি এএসআই হয়ে গেলাম। ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। এবার আসি পিপিটি কাদের জন্য? যারা পড়াশোনা হয়তো বেশি যোগ্যতা, যাদের একাডেমিক যোগ্যতা বেশি থাকে না, যারা মাধ্যমিক পাশ করে ডিপার্টমেন্টে জয়েন করেছে, তারা তারা ডিপার্টমেন্টাল এক্সাম সাধারণত দেয় না। তো তারা প্রমোশনের জন্য তারা কি করে? প্রমোশনের জন্য পিপিটির জন্য ভরসা করে বসে থাকে। বাট পিপিটি হচ্ছে সিনিয়রিটি বেসিসে প্রমোশন দিয়ে দিচ্ছে। তাহলে যখন এই 500 জন এএসআই কে নেওয়া হবে ডিপার্টমেন্টে, যখন অ্যানাউন্স হলো যে 500 জন এএসআই কে ডিপার্টমেন্টে নেওয়া হবে 40% পিপিটির মাধ্যমে, তাহলে 40% পিপিটির জন্য তারা সিনিয়রিটি বেসিসে তখন ওয়েট করে থাকে এবং তারা উইলিং প্রেয়ার করে। ডিপার্টমেন্ট গ্রেডেশন লিস্ট আমি আগের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি গ্রেডেশন লিস্ট কি জিনিস। সেই গ্রেডেশন লিস্ট হিসাবে ডিপার্টমেন্ট তখন এই 500 জনের মধ্যে 40% ক্যান্ডিডেটকে পিপিটির মাধ্যমে এএসআই প্রমোশন দিয়ে দেয়। তাহলে কনস্টেবল টু এএসআই ক্লোজ। এবার আমি আসি এই ডিপার্টমেন্টে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর আর কনস্টেবল থেকে এএসআই আর সাব ইন্সপেক্টর, এই যে তিনটে র্যাঙ্ক, এই তিনটে র্যাঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় আসি। এবার রাজ্য সরকার ডিসাইড করলেন যে আমি সাব ইন্সপেক্টরটা ভালো করে বোঝো, কিন্তু সাব ইন্সপেক্টরটা
রাজ্য সরকার ডিসাইড করলেন যে আমি পশ্চিমবঙ্গে 500 সাব ইন্সপেক্টর নেব, ঠিক আছে। তখন আমাদের সম্মানীয় ডিজি সাহেব সিদ্ধান্ত নিলেন যে রাজ্য সরকার 500 জন সাব ইন্সপেক্টর নেবেন। এই 500 জনের মধ্য থেকে ডিজি সাহেব সিদ্ধান্ত নিলেন যে আমি 200 জন সাব ইন্সপেক্টর আমি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর রিক্রুট করব। ডাইরেক্ট সাব ইন্সপেক্টর রিক্রুট করবো মানে কারা? যারা ডিপার্টমেন্টে নেই, যারা চাকরি করছে না, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, যে নর্মাল স্টুডেন্ট যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, যাদের স্বপ্ন যে ডিপার্টমেন্টে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করবে, তারা তখন এই 200 জনের মধ্যে ফর্ম ফিল আপ করবে, ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে, পাস করলে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হলো, ক্লোজ। রাজ্য সরকার যে অ্যানাউন্স করেছিল 500 সাব ইন্সপেক্টর লাগবে, তার মধ্যে 200 জন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হয়ে গেল। বাকি যে 300 জন সেই 300 জনের মধ্যে তখন কি হবে? এই যে 60-40 রুলস, তাহলে 60-40 রুলসে 180 জন, মানে এই যে 300 জনের 60% মানে 180 জন ডিপার্টমেন্টাল এক্সাম দেবে তখন। তাহলে ডিপার্টমেন্টাল এক্সাম কারা দেবে? ডিপার্টমেন্টে যারা অলরেডি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, কনস্টেবল এবং এএসআই, তারা তখন ডিপার্টমেন্টাল এক্সামের জন্য উইলিং প্রেয়ার করবে। এই 300 জনের মধ্যে 60%, তাহলে এই 180 জন ডিপার্টমেন্টাল এক্সামের জন্য তখন উইলিং প্রেয়ার করবে। তার মধ্যে কনস্টেবল এবং এএসআই দুজনেই সুযোগ পাবে, এটাই ডিপার্টমেন্টের নিয়ম। যেহেতু সাব ইন্সপেক্টরের বিলো র্যাঙ্ক দুটো আছে, কনস্টেবল এবং এএসআই, তাহলে এই দুজন তখন উইলিং প্রেয়ার করবে। এই 180 জনের মধ্যে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে, যে ডিপার্টমেন্টাল এক্সামের যে 4টে গ্রুপ আছে, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, যারা দেখোনি দেখে নেবে, সেই 4টে গ্রুপের পরীক্ষা দিয়ে পাস করে এই 180 জন তখন ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হয়ে যাবে। বাকি রইল 300 থেকে 180 বাদ গেলে বাকি যে রইল 120 জন, এই 120 জন তখন এই পিপিটির মাধ্যমে আসবে। তাহলে এই পিপিটির মাধ্যমে কারা আসবে? যারা ডিপার্টমেন্টে প্রচুর সিনিয়র। এই পিপিটির মাধ্যমে যখন এই 120টা সিট ফিল আপ হবে, তখন কিন্তু আর কনস্টেবল চান্স পাবে না, তখন কিন্তু এএসআই হিসাবে যারা ডিপার্টমেন্টে চাকরি করছে 10 বছর, 12 বছর, 15 বছর, তখন কিন্তু সেই এএসআইরা, ডিপার্টমেন্টের সিনিয়র যে এএসআইরা, তারা কিন্তু এই 120 জনের মধ্যে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হওয়ার সুযোগ পাবে গ্রেডেশন লিস্ট অনুযায়ী। তাহলে এই ভিডিওতে গ্রেডেশন লিস্ট এবং এই যে গ্রুপে ডিপার্টমেন্টাল এক্সাম হয়, এই গ্রেডেশন লিস্টের ভিডিও আমি আগের ভিডিও বানিয়েছি, আর ডিপার্টমেন্টাল এক্সামের যে গ্রুপ সেটাও আমি আগের ভিডিওতে বানিয়েছি। তোমরা যারা যারা দেখোনি দেখে নেবে, তাহলে এই বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। আশা করি যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটা আরো ক্লিয়ার করার জন্য, তারা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে 1000 বার কমেন্ট করে জানাবে, তাতে কোনো অসুবিধা নেই। সুতরাং ভিডিওটা ভালো করে বোঝো, চ্যানেলে থাকো, আমার পাশে থাকো, চ্যানেলটাকে ভালোবাসা দাও। যারা চ্যানেলে নতুন আসছো, তারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, এবং পরের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা ভালো টপিক আমি তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার, জয় হিন্দ।